আজকের আলোচনা যে টপিকটা নিয়ে সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বইয়ের একটা কোশ্চেন মার্ক করে আসছি। এটা হলো এইচএসসি সেকেন্ড ইয়ার ফিজিক্স সেকেন্ড পার্ট ইলেকট্রোম্যাগনেটিজম মানে চৌম্বক ক্ষেত্রের ক্রিয়া ও চৌম্বক ক্ষেত্র চ্যাপ্টারের একটা কোশ্চেনটা হলো সবাই আমরা এইচএসসিতে আমরা করে আসছি, কিন্তু এই কোশ্চেনটা নিয়ে সবার একটা ভয় অবস্থা, কারণ এই কোশ্চেনটার দেখতে যতটা ছোটো কিন্তু তার সলভ আসলে অনেক বড়। সেটা আমি আসলে দেখাচ্ছি। সেটা হলো ঘ নাম্বারে যে সলভটা দিছে এই ঘ নাম্বারের সলভটা অনেক বড় করে দেওয়া আছে। দেখেন এখানে প্রথমে কস প্রোডাক্ট করছে, ডিফারেন্সিয়েশন করছে, তারপরে ত্রিকোণমিতি করছে, আবার এখানে ক্রস প্রোডাক্ট করছে, ডিফারেন্সিয়েশন করছে, ত্রিকোণমিতি করে একটা গ্রাফ পাইছে। এই গ্রাফের মাধ্যমে আমরা আসলে যে চিত্রটা পাই এটা আসলে একটা হেলিক্স চিত্র। তো এই অ্যান্সারটা আসলে সবার কাছে না পারারই কথা এবং এটা আসলে অনেক কঠিন। তো এটার জন্য একটা সহজ সলিউশন আছে। এই কোশ্চেনটা আসলে আমরা ফার্স্টে পড়ি। এখানে বলছে যে একটা প্রোটন যেটা ডান দিকে মুভ করতেছে, এটার ই দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। পরবর্তীতে গতিশীল প্রোটনটির উপর এত মানের একটি চৌম্বক ক্ষেত্র মানে বি দেওয়া আছে, পৃষ্ঠ লম্ব বরাবর নিচের দিকে প্রয়োগ করা হলো। ঘ নম্বরে বলছে যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পর প্রোটনের গতিপথ কীভাবে বিশ্লেষণ করব। তো গতিপথ আমার চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছে, এই প্রোটনটার গতিপথ মানে এটা ডান দিকে মুভমেন্ট করতেছে, এটা লম্ব বরাবর আমাকে চৌম্বক ক্ষেত্র দেওয়া হয়েছে, তাহলে এটা গতিপথ কেমন হবে। তো দেখা যাক এটা আমরা কীভাবে সলভ করতে পারি। তো আমাদের কোশ্চেনটা ছিল প্রোটন ডান দিকে গতিশীল এবং এটার লম্ব বরাবর আমার চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, তাহলে সেটার দিকটা কেমন হবে। তো ধরেন এটা হলো আমাদের চৌম্বক ক্ষেত্র, এটা আমাদের চৌম্বক ক্ষেত্র, এইখানে প্রোটনটা ডান দিকে গতিশীল আছে। হ্যাঁ, এই প্রোটনটার উপর আমার পি লম্ব বরাবর আমার চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, তাহলে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে আমাদের লব্ধির দিকটা হবে আসলে এদিকে, যেটা হলো এফ, কারণ এদিকেও ভি, তাহলে এদিকে আমরা যাবে। তো চৌম্বক ক্ষেত্রে আমাদের যে লব্ধির কনসেপ্টটা পাই সেটা হলো ফ্লেমিংয়ের ডানস্থ নিয়মে। সেটা হলো এদিকে হলো পি হলো চৌম্বক ক্ষেত্র, এদিকে হলো আই তড়িৎ প্রবাহ এবং এটা হলো এফ, এটা হলো আমাদের বল। বেসিক্যালি বিষয়টা হলো এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস। তো ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটা আসলে এইভাবে, সেটা হলো আমাদের বৃদ্ধাঙ্গুলটা হলো বল, আয়ের দিকটা হলো চৌম্বক ক্ষেত্র মানে বি, এবং মিডিল যে ফিঙ্গারটা আছে সেটা হলো তড়িৎ প্রবাহ। আসলে বিষয়টা আসলে এইভাবে দেখানো হয়েছে, এইভাবে যে এটা আসলে নিচের দিকে কাজ করে ভিতরে। তো আমরা আসুন সেই ডানহস্ত নিয়মটা অ্যাপ্লাই করি। সেটা হলো আমাদের এটা হলো প্রোটন, এটা হলো ভি এর দিক এবং এর লম্ব বরাবর দেওয়া হয়েছে হলো পি এর দিক। তাহলে বেসিক্যালি এর বলটা হবে এদিকে এফ, তাহলে বল এদিকে হলে প্রোটন আবার এদিকে গতিশীল হবে, এই পয়েন্টটা ধরলাম, তাহলে এদিকে হবে ভি এবং এটা লম্ব বরাবর হবে বি, তাহলে এটার গতিশীল হবে এর বরাবর। আবার এই পয়েন্ট চিন্তা করেন, তাহলে এইদিকে আসলে আমার ভি, এর লম্ব বরাবর করতে হবে বি, গতিশীল হবে এদিকে। এই বরাবর যাবে, আবার এই বরাবর চিন্তা করলে এদিকে হবে বি, এদিকে হবে ভি, তবে তাহলে আসলে বৃত্তাকার, এটা আসলে বৃত্তাকার পথে মুভমেন্ট করতেছে, এটা আসলে অনবরত চলতে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ভি এবং বি, হ্যাঁ মানে তড়িৎ প্রবাহ মানে আই, আবার এটাকে আমরা ভিও বলতে বিভব হিসেবে যদি চিন্তা করি, এই ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, এই ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কিন্তু হলো 90 ডিগ্রি, এবং প্রোটনটি লব্ধি এফ এর দিকে গতিশীল হবে। এখন এটা তো আমরা চিত্রের মাধ্যমে বুঝলাম যে এটা বৃত্তাকার পথে এফ এর দিকে গতিশীল হবে, কিন্তু আমার কোশ্চেনে বলছে গাণিতিকভাবে বিশ্লেষণ করলে। তো এই ক্ষেত্রে আমি সেই কনসেপ্টগুলো ইউজ করবো। সেটা হলো আমার যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, তো বৃত্তাকার পথে ঘুরলে আমার একটা বল পাই যে এফ পাইতেছে, এই বলটা আসলে আমাদের কেন্দ্রমুখী বল, আর বৃত্তাকার পথে ঘুরলে কেন্দ্রমুখী বল হিসেবে বলে সেই প্রোটনটা একটা শক্তি অর্জন করতেছে, যেহেতু গতিশীল তাহলে গতিশক্তি অর্জন করবে। তো আমরা এখান থেকে গতিশক্তি এবং কেন্দ্রমুখী বলের কারণে আমাদের কোন দিকে যাচ্ছে সেই মানগুলো আমরা বের করবো। এখন আমার যেহেতু বলছিল যে প্রোটনটা আসলে বৃত্তাকার পথে গতিশীল এবং এফ যেদিকে সেদিকে আমার গতিশীল হবে, তাহলে প্রোটনটা যেহেতু বৃত্তাকার পথে গতিশীল, প্রোটন বৃত্তাকার পথে গতিশীল, তাহলে আমরা জানি যে বৃত্তাকার পথে গতিশীল হলে এবং সেটা বলছে এফ এর দিকে যেহেতু বল, তাহলে এটা কী বল লাভ করবে যদি বৃত্তাকার পথে গতিশীল হয়, সেটা হলো কেন্দ্রমুখী বল লাভ করবে। বৃত্তাকার পথে গতিশীল হলে কেন্দ্রমুখী বল লাভ করবে, এবং এই কেন্দ্রমুখী বল আমরা জানি যে কেন্দ্রমুখী বল আসলে কোনো একা একা নিজে নিজে সৃষ্টি হয় না, এটাকে আসলে যোগান দিতে হয়। এই প্রোটনটিকে যে কেন্দ্রমুখী বল লাভ করে সেটা আসলে কে যোগান দেয়। আমাদের কোশ্চেনেই বলা আছে যে চৌম্বক ক্ষেত্র বি কে লম্ব বরাবর দেওয়া হলো, তাহলে আমাকে এখানে কেন্দ্রমুখী বল দেয় কে, চৌম্বক ক্ষেত্র যোগান দেয়। এখন বৃত্তাকার পথে গতিশীল হলে আমাদের এফ ইজিক্যালটা আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর, আবার চৌম্বক ক্ষেত্রের সময় চৌম্বক বল এফ ইজিক্যাল টু জানি কিউ ভিবি সাইন থিটা। তাহলে এই 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে আমরা লিখতে পারি হলো এম ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু কিউ ভিবি সাইন থিটা। এখন কিউ দেওয়া আছে হলো প্রোটনের চার্জ, যেটা আমরা ই ইজিক্যাল টু জানি 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব, বি হলো
চৌম্বক ক্ষেত্র, যেটা আসলে দেওয়া ছিল হলো 0.50 টেসলা। থিটা ইজ ইকুয়াল টু যে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেওয়া ছিল। হ্যাঁ, ভি হলো প্রোটনের বেগ, ভি এটা হলো 8 × 10⁶ ms ইনভার্স 1 ভর, m ইজ ইকুয়াল টু 1.67 × 10⁻27 কেজি। এখন আমাদের এই মানগুলো দেওয়া আছে এবং আমরা আসলে এই প্রোটনের ভর, প্রোটনের বেগ দেওয়া আছে, প্রোটনের চার্জ, এগুলো আসলে আমাদের জানা থাকতে হবে। তো এখন করি, সেটা হলো এখান থেকে একটা ভি কাটা, এখান থেকে একটা ভি কাটা। ভি কাটলে হয় mv/r = qb sin θ। তাহলে r ইজ ইকুয়াল টু পাই mv/qb sin θ। এখানে m এর মানটা হলো প্রোটনের ভর 1.67 × 10⁻27 × 8 × 10⁶ 1.6 q এর মানটা -19 × 0.50, এখানে সাইন 90 ডিগ্রি। তো এটাকে আমরা ক্যালকুলেশন করি, 1.67 × 10⁻⁶ তো এটার মান আসলে আসে 0.167 মিটার। ঠিক আছে, তাহলে এই আর এর মানটা কি আমরা জানি যে কেন্দ্রমুখী বলে এই যে আর থাকে, এটা আসলে ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে প্রোটনটি 0.167 বৃত্তাকার ব্যাসার্ধ পথ অতিক্রম করে। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি, এটা আসলে যেই বৃত্তটা পথ অতিক্রম করে তার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা আসলে আমার 0 থেকে বড়, তাহলে অবশ্যই এটা বৃত্তাকার পথে অতিক্রম করছে প্রোটনটা। এবং আমরা বলছিলাম যে প্রোটন যদি বৃত্তাকার পথে গতিশীল হয় তাহলে শক্তি লাভ করে। এই শক্তিটা কীভাবে লাভ করে সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, তো এখানে আমি একটা কথা লিখছি যে আমরা মোট শক্তি সমান E = mc², এটা জানি আইনস্টাইনের বিখ্যাত সূত্র। এখন প্রোটনটা যেহেতু ঘুরছে তাহলে সেটার অবশ্যই আদি ভর আছে এবং গতিশক্তির কারণে আসলে ভর চেঞ্জ হয় না, কিন্তু আলো বেগে গেলে সামান্য পরিমাণ চেঞ্জ হবে। তো সেই m0c² + ইকে, এবং ইকেটা আমরা বলছি কি ঘূর্ণনের ফলে গতিশক্তি। তাহলে আমরা ইকে সমান কি পাই, E - E0, যেহেতু m0c² = E0। তাহলে E আমরা জানি mc² - m0c²। আবার আমরা n সমান জানি m0/1 - v²/c²। তাহলে m এখানে লিখি m0c² / 1 - v²/c² -m0c²। তাহলে এখান থেকে আমি c²টা কমন নিই, c²টা কমন নিলে হবে হলো m0 / 1 - v²/c² -m0। আবার এখান থেকে m0 কমন নিয়ে নিলাম, সরি এটা আমার আগে নেওয়া উচিত ছিল, সেটা হলো 1 - v²/c² -1। এইখানে আমি মানগুলো বসাবো, সেটা হলো m0টা হলো প্রোটনের তাহলে আমরা বসে লিখি 1.67 × 10⁻27 × 3 × 10⁻8² × 1 / 1 - এই প্রোটনের বেগ 8 × 10⁻6² / 3 × 10⁻8² - 1। তো বেসিক্যালি এটা ক্যালকুলেশন করলে আমার মান আসবে, মানে এই পুরো মানটা আমার ক্যালকুলেশন করলে মান আসবে হলো 5.34 × 10⁻14 জুল। এইটা আমার মান আসবে। তো এইখানে যেই মানটা আছে এটা কিন্তু অবশ্যই 0 থেকে বড়। তাহলে প্রোটনটি এফ লব্ধির দিকে 0.34 × 10⁻এত জুল শক্তি নিয়ে এবং 0.167 ব্যাসার্ধের বৃত্তাকার পথ অতিক্রম করবে। তো এটাই ছিল আমাদের আসলে মূল কনসেপ্ট, যেখানে আমি আসলে প্রোটনের গতিশক্তি এবং ওই কেন্দ্রমুখী বল এবং ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম, 3টা কনসেপ্ট ইউজ করে আমরা প্রোটনের গতিশক্তি বের করছি। আর আমাদের যেই মেন গাইডের একটা গ্রাফ দেওয়া ছিল হেলিক্স, আমি সেটা দেখাই। এই যে এই গ্রাফটা আসলে কীভাবে হয়েছে সেটা আমি আবার মানে আমার কনসেপ্ট অনুযায়ী বুঝাই। এটা হলো আমার যে প্রোটনটা ছিল, সেই প্রোটনটা বলছিল যে ভি বেগে গতিশীল এবং এদিকে হলো বি এর দিক, তারপরে এদিকে হবে হলো এফ, এবং তাহলে সেটা হলো আমার বৃত্তাকার পথে গতিশীল, তাই না? তো অবশ্যই এটা প্রোটনটা এখানে আসবে, নিচে থাকবে হলো এমজি, আর এদিকে হলো এফ। তাহলে এটা যদি আমরা তল কল্পনা করি, এদিকে যদি আমরা তল কল্পনা করি, তাহলে এটা যদি থিটা হয়, এফের সাথে যদি এটা থিটা হয়, তাহলে এটা হবে হলো এমজি কস থিটা, উপরে হবে হলো এমজি সাইন থিটা। আর
কেন্দ্রমুখী বল যদি হয় হলো mv স্কোয়ার বাই আর, তাহলে কেন্দ্রবিমুখী বল থাকবে আসলে mv স্কোয়ার বাই আর। তাহলে আমরা যেই লব্ধির সূত্র আছে সেটা অ্যাপ্লাই করি, যে আমার mg নিচের দিকে, mv স্কোয়ার বারো নিচের দিকে, তাহলে mg প্লাস mv স্কোয়ার বাই আর ইজ ইকাল টু mg সাইন থিটা এদিকে, mv স্কোয়ার আর এদিকে, mg সাইন থিটা প্লাস mv স্কোয়ার বাই আর। এখন আপনি একটা কেন্দ্রমুখী ধরতে পারেন, একটা কেন্দ্রবিমুখী বলতে পারেন। এটা আসলে কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখীর কনসেপ্টে দুটা বলই পরস্পর সমান হয়। তাহলে এটা আমার কাটাকাটি চাইতেছে, তাহলে আমার থাকে কি mg ইজ ইকাল টু mg সাইন থিটা। বিষয়টা আপনি দেখেন mg ইজ ইকাল টু mg সাইন থিটা, তার মানে আমার mg নিচের দিকে, mg সাইন থিটা উপর দিকে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, যে নিচে যে প্রোটনের ওজনটা থাকে সেটা mg সাইন থিটা নাকচ করে দেয়, তাহলে এই জিনিসটা পুরো বাদ যায়, তাই না? তাহলে এই যে mg cos থিটাটা থাকে, এই জিনিসটা যেহেতু আমার নাকচ হয়ে গেছে, আর f বল এইদিকে, তাহলে এটা যদি থিটা কোণে f বল ক্রিয়া করা হয় তলের সাথে, তাহলে mg যে cos থিটা আছে সেটা লিখি mg cos থিটা প্রোটনটিকে f লব্ধির দিকে থিটা কোণে গতিশীল করতে সাহায্য করে। তাহলে বিষয়টা দাঁড়ালো, এটা হলো আমার সেই প্রোটন, এটা হলো সেই এফ, এটা হলো সেই থিটা, এবং এটা আসলে বৃত্তাকার পথে ঘুরতেছে, এবং এদিকে যেহেতু mg cos থিটা আছে, এই যে চিত্র অনুযায়ী আমার এদিকে mg cos থিটা, তাহলে এই বৃত্তাকার পথটা আসলে এই mg cos থিটা কীভাবে আসলে যাইতে সাহায্য করবে। এবং আমরা আসলে গাইডে এই চিত্রটাই দেখছি যে হেলিক্স আকারে যাচ্ছে, এটাই আসলে মেন এইভাবে বের করছে। আর সেটা আমরা ক্রস প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন ত্রিকোণমিতি করে আসলে আমরা এই গ্রাফটা পাই। তো এটাও একটা আসলে কেন্দ্রমুখীর কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে আমরা জাস্ট এই একটা পেজ, এইখানে এই একটা পেজ, আর এখানে একটা পেজ, এই 3 পেজ দিয়ে আমরা করতে পারি। আর সাধারণত এটা আসলে ছোটোখাটো একটা ম্যাথ করছি, আর এখানে আসলে চিত্রগুলো অনেক নিজের একবার আঁকাইলেই হয়ে যাবে। আসলে আমার বোঝার জন্য 3-4 পেজ লেগে গেছে, আসলে নিজে হাতে করতে গেলে এত পেজ লাগবে না। আর গাইডে যেটা যত বড় করে করা আছে সেটা করতে গেলে আমাদের মিনিমাম 3-4 পেজ তো অবশ্যই লেগে যাবে, এবং এটা আসলে অনেক ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে, এটা আসলে অনেক বড়। তো ফার্স্টে আমরা এটা করছি, দেন সেকেন্ডে আমরা এটা করছি, অ্যান্ড দেন থার্ড আমরা এটা করছি, এবং ফোর্থ আমরা এটা করছি। ধন্যবাদ সবাইকে।